আমার জীবনে আমি তার মতো শান্ত মনের মানুষ আর একটা দেখিনি। কখনো একটা ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে। গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা। যখন আমি সবার কথাগুলো শুনে কান্না করতাম, তখন আমার হাতগুলো ধরে বলতো, আর একটু সহ্য করো মায়া, সব ঠিক হয়ে যাবে। বাকি 3 ভাই খুব ভালো জব করে, মোটা টাকা বেতন পায়, তাদের আরো বাড়তি ঘুষ তো আছেই। আমার মেয়ের বয়স 3 বছর। এই সময়টাতে বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দেওয়া উচিত, কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজ হাতে রান্না করি, তবে আমার মেয়ের কপালে সেই ঝোলই জোটে। আজকে সব কাজ শেষে যখন গোসলে যাই, হঠাৎ করে মাথাটা ঘুরে যায়। পরে তারাই ডাক্তার ডেকে আনে, না হলে বাড়ির সব কাজ করবেটাকে। ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলেছি। এরপর থেকেই এক একজনের এক এক কথা শুনছি। আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বলল, তোমার এই বাচ্চা খাওয়াবে কে? এত বিবেক ছাড়া মেয়ে জীবনে দেখি নাই। দেখছো তোমার স্বামীর ইনকাম নাই, তার উপর আবার বাচ্চা। একটা মেয়েকেই তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না? আমি এইরকম কথাগুলো আর শুনতে পারছিলাম না, দৌড়ে ঘরে চলে গেলাম। সারা দিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে ঘরে নিয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো। এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল। মিষ্টির প্যাকেটটা দেখে একটু অবাকই হলাম, কারণ ও তো কিছু জানে না। আমিও জানতাম না, আজকেই জানলাম। তাহলে কোন কারণে মিষ্টি এনেছে সে? কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম। গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে। আমি ঘরে যেতে আমাকে জড়িয়ে ধরলো। তার এমন কাজ দেখে তো আমি অবাক, এবং মেয়ে তাকিয়ে আছে বলে লজ্জাও পাচ্ছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না মায়া, আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আরো খুশি, আমাদের 2টা বাচ্চা হবে। মনে মনে বললাম, শাশুড়ি তাহলে বিচার দিয়েছে ওর কাছে। কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম। সকালে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। আমার বড় যা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমার মেয়ের পাতে একটা মাত্র মুরগির গিলা পড়ে আছে। এই বাড়ির সব কাজ সব রান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই। আমার মেয়ের এই বুদ্ধিশুদ্ধি হয়েছে, ভালো খাবার কাকে বলে এইটুকু সে বোঝে। যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ সোনা। তোমার বাবার ইনকাম কম, তাই তোমার মাংস খাওয়া পাপ। আমার মেয়ে আর কোনো কথা বলল না। তার বড় কাকি কি বলেছে সে বুঝতে পারেনি, কিন্তু এটা সে ঠিকই বুঝেছে, তাকে মাংস দিবে না। আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনেও না শোনার ভান করে খেয়ে উঠে গেল। সবার খাবার শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তে চোখ থেকে পানি পড়ছে। খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন এমন হলো? বিকেলে মেয়েকে নিয়ে পড়তে বসেছি। হঠাৎ দেখলাম সুমন এসেছে, হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ, নতুন কিনে এনেছে। আমার হাতে ব্যাগটা দিয়ে বলল, সব জামা কাপড় গোছাও, আমি গোসল করে আসছি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে গোসলে চলে গেল। আমার মেয়ে ব্যাগ দেখে খুশিতে হাততালি দিয়ে বলল, বেড়াতে যাবো মা। কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ সব গোছাতে কেন বলল। ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম। সুমন ঘরে এসে রেখে বলল, কি হলো, তোমাকে সব গোছাতে বলছি না? আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কেন, কোথায় যাব আমরা? এই বাড়ি থেকে চলে যাব। কেন? এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবো? পাগল হয়ে গিয়েছো? সুমন অনেক জোরে বলল। এত কথা কেন বলছো মায়া? আমি যা বলছি সেটা করো। সুমন কখনো জোরে কথা বলে না। ওর এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং সেজোজা বেরিয়ে এলো। শ্বশুর পান চিবাতে চিবাতে বলল, কি হয়েছে? তুই বিকেলে বাড়ি কেন? আর এমনে চিল্লাচ্ছিস কেন? সুমন সেদিকে কোনো কান না দিয়ে আমার সাথে কাজে হাত দিল। আমার শাশুড়ি এসে বলল, কি আবার নাটক শুরু করলি রে? তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে।
সুমন পিছে ফিরে উত্তর দিল, আর জ্বালা করবে না গো মা, চলে যাব তোমাদের এখান থেকে। নিজেদের জামাকাপড় বাদে আর কিছুই ব্যাগে নিলাম না। বাড়ির সবাই বের হয়ে আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমার বড় যা বলে উঠল, বাড়ির কাজের ভয়ে এখন চলে যাচ্ছে, এইসব চালাকি কেউ কি বোঝে না নাকি? সুমন হুঙ্কার ছেড়ে বলল, চুপ, অনেক হয়েছে। আমার বউকে আরেকটা কথা কেউ বললে তার গায়ে হাত তুলতেও আমি পিছু পা হব না। এতদিন সব কিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। ওর এমন ব্যবহারে আমিও খুব অবাক হলাম। আমার শাশুড়ি চেঁচিয়ে বলল, বউ তোরে কালো জাদু করছে, নাইলে তুই তো এমন ছিলে না। তোর সাহস বাইরা গেছে, তুই বড় বউর লগে এমনি কথা বললি? তুই জানোস আকবর শুনলে তোরে আস্ত রাখবো না। সুমন আমার শাশুড়ির কাছে গিয়ে বলল, বড় বউ তাই তোমার দরদ হচ্ছে, নাকি তার স্বামীর বেশি টাকা দেয় এই সংসারে, এই জন্য দরদ হচ্ছে? আমার শাশুড়ি থেমে থেমে বলল, না বউ, ভাবির লগে কেউ এমনি কথা কয়? আর টাকা তো ও বেশি দেয়, আর সংসারে যে টাকা বেশি দেয় তার লগে বেয়াদবি করতে নাই। তোমার ধন্যবাদ এই কারণে যে তুমি সত্যি কথাটা বলছো। আমাদের সব গোছানো শেষ। আমি বোরখা পরে নিলাম। সুমনের কোলে আমার মেয়ে আর হাতে কাপড়ের ব্যাগ। তার পিছে পিছে আমি বের হলাম। আমার শাশুড়ি সদর দরজায় ধপাস করে বসে কপালে হাত দিয়ে চেঁচাতে লাগলো আর বলল, এই পিচাসি আমার পোলারে খাইলো। আমার এত সাদা সিধা পোলা এই কাম জীবনেও করতে পারবো না। এই অপয়া আমার পোলাটার মাথাটা খাইছে। আল্লাহ গো, তুমি এর বিচার করো। বাড়ির কাজ করতে হইব তাই আমার পোলাডারে আমার থেকে আলাদা করলো। সুমন মেয়েকে কাঁধ থেকে নামাতে নামাতে বলল, মা, তুমি আমারে যা বলার বলো, মায়ারে কিছু বলবা না। ওর মতো মেয়ে দেখে এই বাড়ির বোয়া বানাইয়া খাটাইয়া গেলা। অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত। এত বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তোমাদের সব কাজ করেছে বোয়ার মতো। তারপরও আমি তোমাদের কিচ্ছু বলিনি। ও তো পরের মেয়ে, কিন্তু আমার মেয়ে তো তোমাদের রক্ত। ও তো তোমাদের নাতি। আমার মেয়েটা কি দোষ করেছে? আমার মেয়েটা কি এমন খায়? এক টুকরা মাংস তার কপালে জুটলো না? তুমি তো পারতা একটা টুকরা মাংস ওরে দিতে। তোমার উপর তো কেউ কথা বলতে পারতো না। আমার শ্বশুর চিল্লাতে চিল্লাতে বলল, সন্তানের প্রতি এত মায়া যে মাকে কথা শোনাও তুমি? মনে হচ্ছে তোমাদের চার ভাইরে আমরা পাল্টে আনছিলাম। আমাদের সন্তান নাই, মায়া নাই। আছে তো, সন্তানের প্রতি মায়া তোমাদেরও আছে, কিন্তু যেই সন্তানের টাকা বেশি ওই সন্তানের প্রতি মায়াও বেশি। 7,000 টাকায় আলাদা খেয়ে আমি দেখাইব আমার বউ বাচ্চাও মাছ মাংস খেতে পারে এই টাকার মধ্যেই, যা তোমাদের সংসারে হতো না। তারা কথা কাটাকাটি করছে। পাশ থেকে আমি শুনলাম আমার বড় যা এবং মেজ যার কথা। তারা আবার শ্বশুরের কানের কাছে গিয়ে বলছিল, আব্বা বাহির করে দেন, সম্পত্তির কোনো ভাগ দিবেন না, এটাও বলে দেন। তাদের কথা মতোই আমার শ্বশুর সুমনকে বলল, তাহলে তুমি এই কথা শুনে রাখো, আমার ছেলে ওই টাকাওয়ালা তিনটাই। ছোট ছেলে বলতে কেউ নাই। আমার সব সম্পত্তি 3 ভাগই হবে। এখন আমার বাড়ি থেকে বের হও। সুমন একটু জোরে জোরে হেসে বলল, তোমার এই পাপের আর অনাচারের সম্পত্তির দরকার নেই আমার। আমি খেয়াল করলাম সুমনের চোখে পানি। পানিটা আড়াল করে সবাইকে ভালো থেকো বলে আমার হাতটা ধরে বেরিয়ে আসলো বাড়ি থেকে। গলি দিয়ে হেঁটে বড় রাস্তায় উঠেছি। কেউ কোনো কথা বলছে না। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? আর দোকান তো এই বাজারে, দূরে গিয়ে খাবো কি? বেশি কথা বলো না, আমি আছি তো। এই হাত ধরে যখন বেরিয়ে এসেছি তখন খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। একটা রিক্সা দিয়ে অনেকটা দূর এসে সুমন রিক্সাটা থামাতে বলল। রিক্সা থেকে নেমে সুমন ভাড়া মিটিয়ে একটা গলি দিয়ে ঢুকলো। আমি তার পিছে পিছে হাঁটছি। একটা বাড়িতে ঢুকে 3 তলায় উঠে সুমন কলিং বেল দিতেই রিফাত এসে দরজা খুলল। রিফাতকে দেখে আমি খুবই অবাক। রিফাত সুমনের বন্ধু, ও দেশের বাইরে থাকে। দেশে আসলো কবে?
পাশ থেকে একটা মেয়ে মুচকি হেসে সালাম দিয়ে আমার মেয়েকে কোলে নিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়া আসেন, ভাবিনি নিয়ে ঘরে আসেন। আমি চুপচাপ ফ্ল্যাটটাতে ঢুকলাম। বাবার বাড়ির কথা মনে পড়ল হঠাৎ। এমন রাজপ্রাসাদেই তো ছিলাম। বাবার একটা মাত্র মেয়ে ছিলাম আমি, খুব আদরের ছিলাম। কখনো কষ্ট কি বুঝতে দেয়নি। কিছু চাইতে দেরি হতো কিন্তু সেটা আসতে দেরি হতো না। সুমন আমার বাবার অনেক বিশ্বস্ত কর্মচারী ছিল, বাড়িতে আসা যাওয়া হতো। এর মধ্যে কখন যে দুইজন দুজনকে ভালো লাগে বুঝতেই পারিনি। পরে আমার বিয়ে ঠিক হলে বাবাকে সব জানাই, কিন্তু সে রাজি ছিল না। তাই পালিয়ে বিয়ে করে এই বাড়িতে উঠি। প্রথমে বড়লোকের মেয়ে, তাই খুব আদর যত্ন করতো আমার শাশুড়ি। কিন্তু পরে যখন বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, তখন থেকেই বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। আমার ধ্যান ভেঙে রিফাত ভাই ডাক দিল। ভাবি, আমার বউ আয়শা। তার কথা শুনে অবাকও হলাম, আবার খুশিও হলাম। কি বলেন ভাই, বিয়ে কবে করলেন? জানালেন না বোনকে? আমি বিদেশে থাকতে ওরে ভালোবাসতাম, ইমো প্রেম ভাবি। ওর বিয়ার কথা চলতেছিল, বাড়িতে জানাইলাম। তারা বলে 2 বছর হয়েছে বিদেশে গেলি, কিছু একটা কর, তারপর বিয়া। বাড়িঘর দুয়ারের কাজ শেষ হোক তারপর। আমার মাথা নাই ঠিক, ভালোবাসা উড়ে যায়। আর তারা কয় বাড়ি কাজ শেষ হোক। তাদের কোনো কথা না শুনে দেশে আইসা বিয়ে করে বউরে নিয়ে বাড়ি উঠি। তাদের অবাক করে দিমু তাই। কিন্তু ভাবি কি আর কমো, তাদের অবাক করতে গিয়ে নিজে অবাক হই। দেখি ছোট ভাই কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সেই এক মেয়ে বিয়ে করে নিয়ে আসছে আরো 5 মাস আগে। আমারে বলে নাই, আমার টাকা দিয়ে অনুষ্ঠান করছে। ভালোবাসার মানুষটারে বিয়ে করার কথা বলছি, তারা বলে বাড়ি ঘরের কাজ শেষ হলে করতে। তাদের সাথে জোরে কথা বলতেই তারা অনুতপ্ত না হলে আরো চওড়া হয়ে কথা বলে। কপাল ভালো ছিল, এই ফ্ল্যাটটা আয়শার উপরে দেওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জমায় কিনছিলাম। রাগ হয়ে এই বাসায় নতুন সংসার শুরু করি। রিফাত একটু থেমে আবার বলতে লাগলো, আসলে ভাবি, পরিবারের বেশি টাকা দেওয়া আর কম টাকা দেওয়া কোনো বিষয় না। বিষয় হচ্ছে বাবা মা সন্তানের প্রতি মনের টান। সন্তানের প্রতি যদি মন থেকে মায়া ভালোবাসা না থাকে, তাহলে টাকার বিষয়টা কিছুই না। সবাই বলে পৃথিবীতে বাবা মার থেকে কেউ আপন হয় না, বিশেষ করে মার থেকে বেশি কেউ ভালোবাসে না। কিন্তু আমার মা, যখন আমি সারাদিন বিদেশে কাজ করে রাতে একটু সময় পেতাম, তখন মাকে ফোন দিতাম। আমার মা ফোন ধরে কি বলতো জানেন? বলতো, হারে তোর বুদ্ধি শুদ্ধি কি তাল গাছে উঠছে? তোর বিদেশের মতো তো এখানে রাত 9টার পর সবাই আড্ডা দেয় না যে অনেক রাত করে ঘুমাবে। তোদের ওখানে তো এখন সন্ধ্যা, কিন্তু আমার তো খুব সকালে উঠবো, নামাজ পড়তে হবে। এখন কোন বুদ্ধিতে তুই ফোন দিলি? বিদেশ গেছিস, টাকা কামাস, নামাজ তো পানিতে বাসায় দিছিস, সেটা না হয় বাদ দিলাম। তার এত কথা শোনার পর আমি শুধু একটা কথাই বলতাম, মনে পড়ছিল তোমাকে মা, আর বিরক্ত করবো না, তুমি ঘুমাও। এরপর আমার চোখের পানিটা আর কেউ দেখতে না। আমি তো টাকা দিতাম, আর মানলাম ছোট ভাই বাড়ির ছোট ছেলে, তাই আদরের। সুমন টাকা দেয়নি, কিন্তু সে তো বাড়ির ছোট ছেলে। আমাদের তার সাথে কেন এমন হলো? টাকা কিছুই না, যদি মন থেকে ভালোবাসা, মায়া, মমতা না থাকে। আমি রিফাতের কথা শুনছিলাম, তবে 5 বছরে আমি এইটুকু বুঝেছি যে টাকার মূল্য ঠিক কতটা। তাই তার কথাগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না আমার কাছে। কারণ প্রথম যেদিন ওই বাড়িতে গিয়েছিলাম, তখন শাশুড়ি মায়ের এত আদর, যাদের ছোট বোনের মতো ভালোবাসা, সবটাই ছিল আমার বাবার টাকার লোভে। না হলে কেন বাবা আমাকে মেনে না নেওয়ার পরে এমন অত্যাচার শুরু হলো? সুমন আয়েশার সাথে তার মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আমাদের দুইজনকে অনেকক্ষণ কথা বলতে দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, এত কি কথা হচ্ছে? রিফাত হেসে বলল, এই আর কি, ভাবিরে বলছিলাম তোমরা থাক, আমি পুচকিটার সাথে আলাপ হয়ে আসি। আমি সুমনকে পাশে নিয়ে বললাম, এখন কোথায় থাকবো, কি করব? এভাবে চলে আসাটা তো ঠিক হয়নি। আমাদের আয় রোজগার কম,
ওইটুকু কথা হজম করে চললেই তো হতো। এত রাগ দেখানো উচিত হয়নি। আর একটু কাজ করে খেলে হাত পা তো ক্ষয় হয়ে যায় না। আমি তো কখনো তোমার কাছে নালিশ করিনি যে আমার কাজ করতে ভালো লাগে না। আমি এই কাজ করতে পারবো না এমন কিছু তো বলিনি কখনো। তাহলে এমন কেন করলে? এখন বাসা ভাড়া করে থাকতে হলেও কত টাকা লাগবে তোমার হিসেব আছে সেটা? তোমার বন্ধুর বাড়িতে তো আর আজীবন থাকতে পারবো না আমরা। ওদের নতুন সংসার। এখানে আসার পর রিফাত ভাইয়ের কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগছে। সুমন বিরক্ত হয়ে বলল, এত কথা বলতে পারো তুমি? আমাকে তো কথাই বলতে দিচ্ছ না। কি বলবে তুমি? তোমার জন্য তো এবার রাস্তায় থাকতে হবে। যাও এক মুঠ খেতে পারতাম সেটাও কপালে জুটবে না আর বোধ হয়। আমি একবার বলেছি তো, আমি থাকতে কিচ্ছু হবে না। আর এখন থেকে আমরা এখানেই থাকবো। সুমনের কথা শুনে মায়া আকাশ থেকে পড়ল, দাঁত চিবিয়ে আস্তে আস্তে বসলো। আস্তে কথা বলো। এই কথা যেন ওরা না শুনে। মাথা ঠিক আছে তোমার? ওদের নতুন সংসার, সেখানে এসে আমরা বিরক্ত করব? এত সুন্দর ফ্ল্যাট করেছে বউয়ের জন্য, আমাদের জন্য না। এইসব কথা ভুলেও মুখ থেকে বের করো না। মায়ার কথাগুলো পিছন থেকে সব শুনেছে রিফাত আর তার স্ত্রী আয়েশা। মায়া যখন সুমনকে ধমকাচ্ছিল ঠিক তখনই রিফাত বলল, আপনি আমার বন্ধুরে একদম বকবেন না ভাবি। আমি ওরে বলছি এখানে থাকার জন্য। না না ভাই, সে কি করে হয়? আপনাদের নতুন সংসারে আমি বাধা হতে চাই না। বাধার ব্যাপার কোথা থেকে আসলো? নিজের বাবা মাও যখন 2 নাম্বারই করছে আমার সাথে, তখন এই বন্ধুই মানসিক সাহস দেয় আমারে। সেই বন্ধু বিপদে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো? শুনেন ভাবি, আমি ওই বাড়ির সব ঘটনা শুনছি। সুমন আমাকে সব বলার পর আমিই বলি আপনাকে এখানে নিয়ে আসতে। অনেক আগে থেকেই এই নিয়ে অনেক জোরাজুরি করছি, কিন্তু ও শুনেনি। কালকের কথা শোনার পর আমি আর ঠিক থাকতে পারছিলাম না, তাই ওকে আরো বেশি জোরাজুরি করি। তারপর ও রাজি হয়, আর আমার ভরসাতেই ও আপনাকে আনছে। ছোট থেকে দুইজন একসাথে বড় হয়েছি, আর ও পরিবারে এই অবস্থা, এটা কিভাবে মানবো বলেন? আর এত বড় বাসা, আমি তো আর এখানে থাকতে পারবো না। আমাকে আবার চলে যেতে হবে। তখন তো আয়শা একা থাকবে। আপনি না হয় তার একটু সঙ্গ দিলেন। আপন ভাই-ব্রাদার, বাবা মার ভালোবাসা থেকে তো 2 বন্ধু বঞ্চিত হয়েছি। এখন না হয় একটা পরিবার হয়ে থাকলাম, তাতে সমস্যা কোথায়? মানুষ দুনিয়ায় আসে কিছুদিনের জন্য। তার এই অল্প কিছুদিনের প্রতিটা সময় যদি কষ্ট কাটাই, এটা আসলে তার জীবনের অনেক বড় আফসোস। তাই একসাথে সুন্দর সুসম্পর্কে যেই কদিন বেঁচে আছি, ডাল ভাত খেয়েও মিলেমিশে থাকা ভালো। সত্যি বলতে রিফাত ভাইয়ের কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই কথাগুলো যদি আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি অনুভব করতো না, তাহলে তারা কেউই আমাদের দূরে সরিয়ে দিতে পারতো না। আসলেই মানুষ কয়টা দিন বাঁচে? তার মধ্যে এত অবহেলা পেলে তো জীবনটাই বৃথা। রিফাত মজা করে বলল, এত ভাবার দরকার নেই। আর এই আর আকারের টেবিলেই একটু মজার রান্না শিখাই দিয়েন, তাতেই হবে। কিন্তু ভাই, সব তো বুঝলাম। থাকার তো কোনো সমস্যা ছিল না, সমস্যা হলো একটা কাজের। সুমন ওই বাজারে গিয়ে দোকান খুলে বসলে প্রতিদিন ওদের সাথে দেখা হবে। আর ওদের সাথে দেখা হলে ওরা কিছু না কিছু বলবে ওকে শুনিয়ে। বাবা মা ছেড়ে চলে আসাটা যে কত কষ্টের, সেটা আমি খুব ভালো করেই বুঝি। ওই জায়গায় গেলে বাবা মার সাথে দেখা হলে তো ওর কষ্ট হবে। আমি এখন থেকে চাকরি খুঁজবো, কিন্তু এই কয়দিন তো ওইখানেই যেতে হবে ওর। হাত পুরো ফাঁকা, খাবো কি বলেন? সুমন নিচের দিকে তাকিয়ে বলল, ওখানে যেতে হবে না আর। তোমার মনে আছে মায়া, আমি কাল বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলাম। তার কারণটা জানো? সুমন মিষ্টির কথা বলতেই মায়ার মনে পড়ল কালকের কথা। ভাবতে ভাবতে বলল, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু ওই মিষ্টিটা কিসের ছিল? তুমি তো বাড়ি আসার আগে কিছু জানতে না, আর জানলেও ওই বাড়িতে ওই সময় মিষ্টি আনার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ওই মিষ্টি নিয়েছিলাম কারণ আমি নতুন একটা চাকরি পাই। নতুন চাকরির কথা শুনে মায়ের চোখ জল জল করে উঠল, চোখের কোণে পানিও এসেছে। কিভাবে পেলে? কোথায় পেলে? কিসের কাজ বলো না। আগে শান্ত হোক, তারপর বলছি। আমি শান্তই আছি, তুমি বলো তো।
কিভাবে পেলাম সেটা পরে বলি, আগে তোমার একটা বিচার আছে। কি বিচার? আমার মেয়েটা এক টুকরো মাংস ভাগে পেত না, সেই কথা তুমি আমাকে জানালে না। কিভাবে পারলা? টেবিলে সবাই মাংস খায়, আর আমার মেয়ের প্লেটে এক টুকরো মুরগির গিলা পড়েছিল। এই জন্যই আমি বাড়ি থেকে বের হলে তুমি ওকে খাবার দিতে, তাই না? আমি চুপ করে আছি, কি জবাব দিব? ছোট থেকেই ঝগড়াঝাটি একদম পছন্দ না আমার। পছন্দ না বলতে এসবে ভয় পাই আমি। কখনো কেউ একটু জোরে কথা বললেও কেঁদে দিতাম। এজন্যই কখনো কারো সাথে লাগতাম না। আমার মা সব সময় আমার কাছে কাছে থাকতো। বড় বাড়ির মেয়ে ছিলাম, খুবই আদরের। কষ্ট কি চোখেই দেখিনি। কখনো কারো সাথে ঝগড়া করার প্রয়োজনও হয়নি। তাই টেবিলে সবাই খেতে বসলে আমি মেয়েকে পরে খেতে দিতাম। ও মাংস চাইবে, মাছ চাইবে। ওর বাবা দেখলে কষ্ট পাবে, ঝগড়া হবে। ওই প্রেশারটা আবার আমার আর মেয়ের উপর পড়তো। এই জন্যই ওকে কখনো কিছু বলিনি। তুমি কোনো কথা বলছো না কেন মায়া? সে পুরনো কথা বাদ দাও না, বলো না কি চাকরি হয়েছে আর কোথায় হয়েছে? শোনো মায়া, কথা ঘুরাইও না। তুমি আমার নিষ্পাপ মেয়েটাকে যেই কষ্ট দিছ তা বলার মতো না। আচ্ছা মাফ করো, তোমার মেয়েকে আর কষ্ট দিব না। এবার বলো কি চাকরি হয়েছে? তোমার মনে আছে একবার বলেছিলাম একজন অনেক বড় লোক কাস্টমার এসেছিল, তার স্ত্রীর দাঁতের সমস্যা হয়েছিল। তাকে নিয়ে আমি চিকিৎসা দেওয়ার পর তার স্ত্রী সুস্থ হয়। তারপর আমাকে 5,000 টাকা দিয়েছিল খুশি হয়ে। তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই টাকা দিয়েই তো মেয়ের জন্য দুধ এনেছিলে। তাহা নিয়ে মা কত ঝামেলা করেছিল, ভুলবো কিভাবে বলো? আমার মেয়ের কপালে যে সেই দুধটুকু জুটতে দেয়নি। তারপর আবার একবার দোকানে আসে, আমার সব কথা জিজ্ঞাসা করে। আমিও পরিস্থিতি খুলে বলি। বলার পর বলে, আমাকে আগে বলবে তো? আমি বললাম, আপনার ঠিকানা তো নেই আমার কাছে। একটা কার্ড দিয়ে বলল, কালকে তোমার সিবি নিয়ে এইখানে এসো। তোমাকে না বলেই আমি ওই দিন ওইখানে গিয়েছিলাম। প্রায় 1 সপ্তাহ আগের কথা এটা। ওখানে যাওয়ার পর ম্যানেজারের চাকরিটা আমাকে দেয়, বেতন ধরে 30,000 টাকা। কিন্তু একবারে দেখাতে এত টাকা বেতন ধরে ম্যানেজার পদের চাকরি? ব্যাপারটা সুবিধার লাগছে না আমার। এই অফিসটা কোথায়? একদিনের না, ওনার স্ত্রীর অবস্থা খুব খারাপ হওয়ায় উনি খুব ভয় পেয়েছিলেন। 8 বছরের প্রেমে বিয়ে হয়, নিজের প্রিয়তমাকে খুব ভালোবাসে। আমার চিকিৎসায় সুস্থ হওয়ার কারণে খুবই খুশি হয়। এরপর থেকে মাঝে মাঝে এখানে আসতো, গল্প করত। তারপর ওই দিন আমার কথাও জিজ্ঞেস করলো। এরপরেই সব হলো। কিন্তু এই কথা যদি বাড়ির লোক জানে তাহলে কি বলবে জানো? বলবি চাকরি হয়েছে, সংসারে টাকা দিতে হবে, তাই চলে এসেছি। বললে বলুক, যা বলার বলুক। বিশ্বাস করো মায়া, ওই বাড়ির প্রতি একটুও মায়া নেই। আর আমার বাবা মার প্রতি সন্তানের যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসা যে নেই আমার মধ্যে। ওই চাকরির জন্যই মিষ্টি নিয়ে গিয়েছিলাম কাল। কিন্তু যখন মা তোমার কথা বলল, খুব খুশি লাগছিল। পরে যখন খাওয়াবো কি পারবো না বলে অনেকটা খোঁটা দিচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। ওই দিন মনে মনে বলি, চলে যাবে এই বাড়ি থেকে। সকালে যখন মায়ের সাথে বড় ভাবির ওই রকম ব্যবহার দেখছিলাম, তখন নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। দোকানে গিয়েও মেয়ের সেই কথাটা কানে বাজছিল, আমাকে মাংস দাও মা। তাই বাধ্য হয়ে বিকেলেই চলে আসলাম বাসায়। যা হয় ভালোর জন্যই হয়, সৃষ্টিকর্তা সবকিছু ভালোর জন্যই করে। পেছন থেকে বলল রিফাত। এখন চল খেয়ে নিবি। আয়শা যা রান্না করে তা খাওয়ার উপযোগী হয় না, বাইরে থেকে তাই খাবার এনেছি। মৌ খেয়ে ঘুমিয়েছে। এ মা, এত কথা বলতে বলতে তো আমার মেয়েটার কথা ভুলেই গেছি। আমি মৌকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাবি, আপনারা এখন খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষ করে সুমন একবার দোকানের দিকে গেল। সেখানে যেতেই তাদের বাড়ির খুব কাছের একজনের সাথে দেখা হলো। কথায় কথায় সে বলল, শোন ভাই, আপনি নাকি ভাবি আর মৌর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন? হ্যাঁ ভাই, কি করব বলো? ওই মেয়েটাও তো একটা মানুষ, দুনিয়ার সব কাজ ওরে দিয়ে করায়। তারপর একটু ভালো মন্দ খাবার
মাসেও খেতে পারে না। কিভাবে নিজের স্ত্রীর উপর এত অনাচার সহ্য করি বলো? সে ঠিক আছে, কিন্তু ভাবির সাথে তো সবসময় এমন করতো যখন থেকে এনেছেন। তবে হঠাৎ নেওয়ার কারণটা বুঝলাম না। কি খাবো, কোথায় যাব, কোথায় থাকবো, এইসব বুঝে উঠতে পারছিলাম না। তোমার ভাবির ওপর ওরা যে অনাচার অত্যাচার করেছে, এই শাস্তি যদি সৃষ্টিকর্তা আমাকে দেয়, আমি তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। যা করেছেন ভালোই করেছেন। ওই বাড়িতে তো এখন মহা ঝামেলা শুরু হয়েছে। মা আমাকে আপনাকে আরো আগেই ফোনে জানাতে বলেছিল। আপনার নাম্বারটা আমি হারাই ফেলছি, তাই বলতে পারিনি। কি ঝামেলা শুরু হয়েছে? বাড়ির কাজ কে করবে এই নিয়ে বড় ভাবি মেজো ভাবিকে বলে, মেজো ভাবি সেজো ভাবিকে বলে, সেজো ভাবি আবার খালাকে বলে। সব কাজ পড়ে আছে। সবাই বাইরে থেকে খাবার এনে খায়। কারো হাতের নখ নষ্ট হয়ে যাবে, কারো হাত দেখতে খারাপ হয়ে যাবে, কারো স্বামীর সংসারে বেশি টাকা দেয় তাই সে কাজ করবে না, আবার খালার কোমরে ব্যথা। সব মিলিয়ে সবাই পড়েছে বিপদে। আবার সেজো ভাবি তো বলেই ফেলেছে যে ছোট ভাবির সাথে এত খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। তাদের জন্য নাকি চলে গেছে ছোট ভাবি। বুঝুক এখন, কেউ থাকলে আমরা তার মূল্য দিতে জানি না। এখন যাতে ঠেলা সামলায়। কি হতো ওর হাতে হাতে একটু সাহায্য করলে? তাহলে তো আর আজ এই দিন দেখতে হতো না। এখন ভাইয়া দোকান কি করবেন? এই তো আস্তে আস্তে সব নিয়ে যাব এই 2-1 দিনের মধ্যেই। মালপত্রগুলোই নিতে একটু কষ্ট হবে। ঔষধ তেমন নেই, কারণ 2 মাস ধরে দোকানে ওষুধ ওঠায়নি। ঠিক আছে, সাহায্যের দরকার হলে বলবেন। আর আপনার নাম্বারটা একটা মেসেজ করে পাঠিয়ে দিন তো আমাকে, ওই দিকের খবর জানাতে পারবো। আসলে ভাই, ওই দিকের খবর জানার কোনো ইচ্ছেই নেই আমার। তারপরও নাম্বার পাঠাবো না আমি। আজকে আসি তাহলে। ভালো থেকো ভাই। আপনিও ভালো থাকবেন। মিস করবো সুমন ভাই। সুমন মুচকি হেসে চলে আসলো। সুমন বাড়ি ফিরে দেখলো রাতের রান্নার জন্য মায়া সবকিছুর ব্যবস্থা করছে আর আয়শা তাকে সাহায্য করছে। মৌ ঘুম থেকে উঠে গেছে, সারা ঘরের জিনিসপত্র ধরে ধরে দেখছে। কয়েকবার তার মায়ের কানে কানে গিয়ে বলেছে, মা, এখানেই থাকি আমরা, ওখানে আর যাব না। এই বাড়ি কি সুন্দর, আর আঙ্কেল আন্টি কি ভালো, আমাকে দুপুরে কত কিছু কিনে দিয়েছে। সুমন রান্নাঘরে যেতেই আয়েশা বেরিয়ে গেল। মায়া ব্যস্ত সুরে বলল, ওইদিকে গিয়েছিলে? দোকানে বসনি? না, ভালো লাগে না। বসেই কি হবে? একটা কাস্টমার আসবে কিনা সন্দেহ। আর ওই দিক দিয়ে বাবা যাওয়া আসা করে, দেখলে আবার একটু কথা শোনাবে, তাই বসিনি। ভালো করেছো। রিফাত ভাই অনেক বাজার করে এনেছে, প্রচুর রান্না রাতে। বাড়ি থেকে রাগ করে আসার পর নাকি বেচারার একটু ঘরের রান্না খেতেই পারেনি, তাই আজকে সে কবজি ডুবিয়ে খাবে। জানো মায়া, ওইদিকে কি হয়েছে? মায়া কাজ থামিয়ে মনোযোগ সুমনের পরের বাক্যটার দিকে দিয়ে বলল, কি হয়েছে, কোনো খবর পেয়েছো? হ্যাঁ, আবুল চাচার ছোট ছেলে ইসমাইল আছে না, ওর সাথে দেখা হয়েছিল। মায়া উত্তেজিত হয়ে বলল, কি বললো? ওই বাড়ির কি অবস্থা এখন? বাড়ির কাজ নিয়ে নাকি বিরাট ঝামেলা বেঁধেছে। কেউ নাকি কোনো কাজ করবে না। বড় ভাই টাকা বেশি দেয়, এই জন্যই বড় ভাবি কাজ করবে না। মেজো ভাবি কেমন সেজে গুজে থাকে, সে তো জানোই। সব সাজ নষ্ট হয়ে যাবে, তাই সে কোনো কাজ করবে না। আর সেজো ভাবির কথা তো জানোই, জীবনে কোনো কাজ করে খায়নি। আর মায়ের তো কোমরে ব্যথা, কোনো কাজ করতে পারবে না। সে নিয়ে বাড়িতে নাকি প্রচণ্ড ঝগড়া। সবাই নাকি বাইরে থেকে খাবার এনে খায়। পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে। ইস রে, কি অবস্থা হলো বলো তো? না আসলেই ভালো হতো। মায়ের এখন কি হবে? কোমর ব্যথা নিয়ে তো সব কাজ তারই করতে হবে। ওরা কেউ কিচ্ছু করবে না, বাধ্য হয়ে সেই গিয়ে করা শুরু করবে। যে পাপ করেছে তার শাস্তি পাক, তারপর দেখা যাবে কি হয়। রিফাত কোথায়? বাজারে গেছে। এই না বললে বাজার করে এসেছে? হ্যাঁ, তোমার মেয়ের একটু দই খেতে ইচ্ছে করেছে। আবার সন্ধ্যায় নাস্তা খায় আয়শা, এই জন্যই দই আর নাস্তা আনতে গেছে। ওহ, মায়া ব্যস্ত সুরে বলল, বাদ দাও তো। তাদের শাশুড়ি বইয়ের মধ্যে অনেক মিল দেখেছি, ঝগড়া কেন হবে? এসব নিয়ে আমরা এত চিন্তা করছি কেন? তুমি জানো না, মা একটু বেশি চিল্লায়, এই জন্য ওরা আড়ালে মায়ের নামে অনেক কটু কথা বলতো।
বলুক, আমার এসবের জন্য কোনো কষ্ট হয় না। স্ত্রী আর মা দুইজনেই সমান। তাই তার প্রতি যেই কর্তব্য ছিল আমি পালন করেছি। কিন্তু আমি তোমার কাছে ঋণী। তোমার কর্তব্যগুলোও তো পালন করতে হবে। আয়েশা পেছন থেকে আসতে আসতে বলল, সুমন ভাই, আপনি কি এত সুন্দর সুন্দর কথা বলে ভাবিরে পটাইছিলেন নাকি? আপনার বন্ধুরে একটু শিখাইতে পারেন নাই? আমি যে তার প্রেমে কিভাবে পড়লাম ভেবেই পাই না। সুমন একটু ভাব নিয়ে বলল, আরে না, সুমন কোনো মেয়েরে পটাইতো না, বুঝছো? এই যে সুন্দর চেহারা দেখে তোমার ভাবি বড়লোকের মেয়ে হয়েও আমাকে দেখে ফিদা হয়ে গেছে। এ আসছে। আমাকে দেখতে তো সারাদিন এই অজুহাতে ওই অজুহাতে আমাদের বাড়িতে আসতো। মাঝে মাঝে ন্যাকা হাঁচি দিয়ে বলতো, মিস একটু পানি দিবেন? আমি তো ঠিকই বুঝতাম সবকিছু। বাড়িতে এত কাজের লোক থাকতেও পানি কেন আমার দিতে হবে? হ্যাঁ, ওই হাঁচি তো ইচ্ছে করে দেওয়া হাঁচি। তাই আমার সামনে আসলেই ওই হাঁচি আসতো। ওই পানি দিতে গিয়েই তো ফেঁসে গেছি। আচ্ছা আয়েশা, তুমি বলো, এত বড় লোক বাড়ির মেয়ের দিকে তাকানোর কি আমার সাহস ছিল? আর আমি কি পানি চাইতে অত বড়লোক বাড়ির বেডরুমে যেতাম? কেউ যদি সামনে বসে থাকে তাহলে তার কাছে পানি চাওয়ার দোষের কি? বেডরুমে না যেতে বাড়ি এসেই তো চোরের মতো এদিক ওদিক উকি দিতে। যাও তো, আমার সাথে না তুমি কথায় পারবে না শুধুই। আয়েশা কোমরে হাত দিয়ে বলল, আমি যে এখানে আছি আমাকে দেখছেই না। আমার সাথে কথা না বলে তারা রোমান্টিক ঝগড়া করছে। কই, আমি তো দেখছি। এই সুমন, তুমি যাও তো, ছেলে মানুষ রান্না করে কি? হ্যাঁ, হ্যাঁ যাচ্ছি। আয়েশারে ভালোভাবে রান্না শেখাও। আমার বন্ধুটা 1 কোটি বছর হয়ে গেছে, এখনো ঘরের ভালো রান্না খায় না। কথা শেষ করেই সুমন জোরে জোরে হাসতে হাসতে চলে গেল। আয়েশা মুখ বেঁকা করে মায়ের দিকে তাকিয়ে বলল, দেখছেন ভাবি কিভাবে অপমান করলো? তুমি ওর কথা বাদ দাও তো। আমি তোমাকে সব রান্না শিখিয়ে দিব। আপনি কিভাবে এত রান্না পারেন? সুমন ভাই তো বলল অনেক বড় ঘরের মেয়ে ছিলেন। আমার জানা মতে বড় ঘরের মেয়েরা তেমন রান্না বান্না জানে না। কে বলেছে তোমাকে? শোনো, যারা ভাব নিয়ে অহংকার করে চলে তারাই শুধু পারে না। ছোট থেকে রান্নার প্রতি ঝোঁক ছিল আমার। সারা দিন মায়ের সাথে থাকতাম রান্নাঘরে। সেখানেই আস্তে আস্তে মায়ের থেকে সব শিখে নিয়েছি। ভাগ্য আমাদের কোথায় নিয়ে যাবে কেউ তো জানে না। দেখো, ওই সময় যদি রান্নাবান্না না শিখতাম তাহলে শ্বশুর বাড়িতে এসে কত কথাই না শুনতে হতো। তাই মেয়েদের সব কাজ শিখে রাখতে হয়। রাতের সব রান্না বান্না শেষ, সবাই খাচ্ছে। আয়েশা, সুমন আর রিফাতকে সব পরিবেশন করে দিচ্ছে। মায়া মৌকে খাইয়ে দিচ্ছে। রিফাত খেতে খেতে বলে উঠল, আহ, কত বছর পর খেলাম এই মজাদার খাবার। বাহিরের খাবার আর আয়শার আলু ভর্তা আর ডিম ভাজি খেতে খেতে আমার মুখ বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। ইস রে, আমি না থাকলে তো ওই আলু ভর্তার ডিম ভাজিও কপালে জুটতো না। ঠিকই বলছো, তুমি না থাকলে তো মায়ের হাতের মজার মজার রান্না খেতাম। রিফাত এ কথা বলেই হাসতে লাগলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি। মৌ খেতে খেতে বলল, মা, আমি আর ও বাড়ি যাব না। ওই বাড়ি দেখেছ ঘরে কত পানি পড়তো, এই বাড়িতে কোথাও পানি পড়ে না। মৌর কথা শুনে রিফাত মৌকে কোলে নিয়ে বলল, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। রিফাতের কথা শুনে মৌ বেশ খুশি হলো। বৃষ্টির তীব্রতা খুব বেড়ে গেছে। আয়েশা আর মায়া গল্প করছে। মৌ অনেক আগেই ঘুমিয়ে গেছে। সুমন বারান্দায় দাঁড়িয়ে আছে। রাফাত 4 কাপ চা বানিয়ে মায়া আর আয়েশাকে 2 কাপ দিয়ে আর 2 কাপ নিয়ে বারান্দায় গেল। সুমনকে এত বৃষ্টির মধ্যে বাইরে তাকিয়ে থাকতে দেখে রিফাত পেছন থেকে ডাক দিল। সুমন কিছুটা ঘাবড়ে গেল। কিরে, এভাবে বাইরে তাকিয়ে আছিস কেন? সুমন সামনে তাকাতেই রিফাত খেয়াল করলো সুমনের চোখে পানি। রিফাত উত্তেজিত হয়ে বলল, কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? এই সুমন। সুমন রিফাতকে থামিয়ে দিয়ে বলল, আস্তে কথা বলো। মায়া, আয়েশা শুনবে তো। কিসের আসতে? আগে বল, কাঁদছিস কেন? সুমন রিফাতের কাঁধে হাত রেখে বলল, কি বলবো বল, মার কথা খুব মনে পড়ছে। আচ্ছা বল, আমি তো তার সন্তান ছিলাম, আদরের ছোট সন্তান ছিলাম।
তাহলে কেন করলো এমন? তুই জানিস যেদিন মায়ার প্রেগনেন্সির কথা তারা জানতে পারে, আমি বাড়ি আসার পর আমাকে ঘরে নিয়ে মা কত কথা শোনায়, যা মুখে বলা অসম্ভব। বাড়িতে নতুন একজন মানুষ আসার খুশিতে সবাই আনন্দ করে, আর আমার বাচ্চার কথা শুনে তাদের কত সমস্যা। আমার মেয়েটাকে এক টুকরা মাংস দিত না, সে আমাকে ঠকাতে পারলো, আমি তো তাকে ভুলতে পারি না। ছোটবেলায় তার আদর ভালোবাসা, ওইগুলো এখনো আমার মনে গাঁথা। মন খারাপ করিস না ভাই, আমার তো একই অবস্থা। আর কি বলবো বল, যা গিয়ে শুয়ে পড়। কাল তো একবার অফিসে যাবি নাকি? হ্যাঁ, ওদের গল্প করা হয়েছে। না হলে গিয়ে এখন ঘুমা যা। মায়া সুমনকে আসতে দেখে গিয়ে বিছানা করে নিল। ওদের আলাদা একটা রুম দিয়েছে রিফাত। সকালে নাস্তা করে সুমন অফিসের জন্য বের হলো, সাথে রিফাতও গেল। তার আর 2 মাস পরেই চলে যেতে হবে, তাই আজকে সুমনের সাথে একটু ঘুরবে। দুজন রিক্সা নিয়ে সুমনের অফিসের দিকে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে সুমন রিক্সা থামাতে বলল। পেছনে তাকাতেই দেখল ইসমাইল। ইসমাইল হাঁপাতে হাঁপাতে বলল, আপনারা বলছিলাম নাম্বারটা দিতে সুমন ভাই। সুমন জিপ কেটে বলল, এই রে ভাই, একদম মনে নেই আমার। জানেন আপনার বাড়িতে কি কি হয়েছে? কেন, কি হয়েছে? বাড়ির কাজ নিয়ে সবাই এর উপর ওর উপর দিচ্ছিল, বলছিলাম তো। হ্যাঁ, এখন কি হয়েছে? সবার উপর রাগ করে খালা সব কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, এখন হসপিটালে আছে। হায় হায়, কোথায়, কোন হাসপাতালে? ঠিকানা নিয়ে ইসমাইলকে বিদায় দিয়ে রিক্সা নিয়ে সুমন আর রিফাত সোজা হাসপাতালে গেল। সিটে শুয়ে আছে সুমনের মা, পাশেই বড় ভাবি বসে আছে। সুমনকে দেখে অন্য পাশে তাকিয়ে রইল বড় ভাবি। সুমন তার মায়ের কাছে যেতেই তার মা বলল, কেন আসছিস এখানে? আমারে মারার জন্য তো তোর বউ নিয়ে তুই চলে গেছিস। তোর বউ এমন কি কাজ করতো? ঘরের কাজ কি বাড়ির বউরা করে না? বাদ দিয়ে এইসব কথা। এইখানে কেন আসছিস? তোরা তো দরদ দেখানো লাগবো না, এখান থেকে যা। তোরে দেখতে ইচ্ছা করছে না আমার। বড় বউ, ওরে যাইতে বলো। আমার তো একটা কথাও বলতে দিলা না, আসার পর থেকে নিজেই বলে যাচ্ছ সব কাজ একা করে হাসপাতালে পড়ে আছো, তারপরও তোমার অহংকার কমছে না। ঠিক আছে, থাকো, আসবো না তোমার কাছে আর। কথা শেষ করেই সুমন বেরিয়ে গেল। রিকশায় বসে সুমন অন্যদিকে তাকিয়ে আছে। রিফাত সুমনের পিঠে হাত দিয়ে বলল, বাদ দে ভাই, মন খারাপ করিস না। অভিমান করে বলে ফেলেছে এত কথা। অভিমান? তার চোখে তুই অভিমান দেখেছিলি? আমি তার চোখ ভরা অহংকার দেখেছিলাম। মানুষ তো শত্রুর সাথেও এভাবে লাগে না, যেভাবে আমার পরিবার আমার সাথে লাগছে। কি করে পারে এত অহংকার নিজের মধ্যে পুষে রাখে? থাক, বাদ দে, ভাবিরে গিয়ে কিছু বলার দরকার নেই। দুজন টুকটাক কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ সুমন কথা থামিয়ে চলন্ত রিকশায় দাঁড়িয়ে গেল। রিফাত পড়তে পড়তে রিকশা ধরে ফেলল। সুমনের মাথায় একটা টোকা মেরে বলল, পাগল হয়ে গেছিস নাকি? একটু হলে পড়ে যেতাম। সুমন উত্তেজিত হয়ে বলল, আরে আরে, আমার সেজো ভাবি একটা লোকের সাথে রিস্কায় হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে। কই, আমি তো কাউকে দেখলাম না। আরে বেটা, তুই দেখবি কিভাবে? তুই তাকে চিনিস নাকি? হ্যাঁ তাই তো, কিন্তু তুই শিওর তুই তোর ভাবিরে দেখছিস? আরে হ্যাঁ, ভুল দেখবো কেন, তারই দেখছি। তোর ভাই হয়তো ছিল সাথে। সুমন রেগে বলল, আমার চোখে ছানি পড়ে নাই যে ভাইরে চিনব না। রিফাত মাথা চুলকাতে চুলকাতে বলল, ঠিকই তো। আচ্ছা, ওদের নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। ধুর বেটা, তোর সাথে কথা বলাটাই আমার বোকামি হচ্ছে। আমার ভাইয়ের বউ অন্য কাউকে নিয়ে ঘুরছে, আর আমার চিন্তা করা লাগবে না? মাও অসুস্থ, আর সে কার সাথে যেন ঘুরছে। কি অবস্থা হয়ে গেছে বাড়িতে। প্রথম দিন অফিসের কিছু কাজ বুঝে বসের সাথে গল্প আড্ডা দিয়ে রিফাতকে নিয়ে ঘুরে বাড়ি ফিরতেই মায়া আয়েশার থেকে যা শুনল তা শোনার জন্য সুমন মোটেও প্রস্তুত ছিল না। আয়েশা মায়া দুজনেই কাঁদছে। অন্য ফ্ল্যাটের সবাই দরজায় দাঁড়িয়ে আছে।
ফিট ঠেলে ঘরে ঢুকতেই মায়া কাঁদতে কাঁদতে বলল মৌকে পাওয়া যাচ্ছে না। দরজা খুলে মায়া ছাদে গিয়েছিল, আয়েশা রান্নাঘরে ছিল। মৌ সামনের রুমেই খেলছিল। ছাদ থেকে আসতে একটু দেরি হয়। এসে মৌকে না দেখতে পেয়ে মায়া আয়েশাকে জিজ্ঞেস করতেই আয়েশা বলে সে রান্নাঘরে ছিল। পরে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও পাচ্ছে না। আয়েশার কথা শুনে রিফাত রেগে গেল। কি করো সারাদিন? একটা বাচ্চা দেখে রাখতে পারো নাই? তোমার দ্বারা কিচ্ছু হবে না। আয়েশাও খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে কথা বলতে পারছে না। সুমন কাঁদছে আর এদিক ওদিক খুঁজছে। 2 ঘন্টা খোঁজার পর মায়ার কাঁদতে কাঁদতে হঠাৎ বুক ব্যথা উঠে যায়। রিফাত মায়াকে নিয়ে ডক্টরের কাছে গেল। সুমন থানার দিকে রওনা দিবে এমন সময় একটা 21 থেকে 22 বছরের ছেলের হাত ধরে মৌ বাড়ি ফিরছে। মৌকে দেখে সুমন পাগলের মতো মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। অনেকক্ষণ পর ছেলেটা হঠাৎ বলে উঠল, ও হয়তো বাসার দরজা খোলা পেয়ে বেরিয়ে গেছে। আমি এই বাড়ির 5 তলায় থাকি। রাস্তা দেখলাম একটা লোক ওর হাত ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি রিফাত ভাইকে চিনি, আর আপনাকেও দেখেছিলাম একবার ওর সাথে। ও বাবা বাবা বলে ডাকছিল, তাই মনে হলো আপনারা কেউ ওর সাথে না। গিয়ে জিজ্ঞেস করলাম ওকে যে কোথায় যাচ্ছে। পাশ থেকে লোকটি বলে উঠল, আমার মেয়ে আমি নিয়ে কোথায় যাব আপনাকে কেন বলবো? এরপরে সন্দেহ হলো। কিছু লোকজন ডেকে আমাকে ওরা সন্দেহ করলো আর বলল, এই লোক এই বাচ্চার বাবা না। আপনাকে কে বলেছে? রাস্তার মধ্যে জামালা করছেন কেন? তারপর আপনার পিচ্চিকে কাছে এনে বললাম, ওটা তার বাবা নাকি? সে সুন্দর করে উত্তর দিল, এটা তো বাবা না, এটা তো চকলেট আঙ্কেল। এতে সবাই বুঝতে পারলো লোকটা মিথ্যাবাদী। ওরা আমার কাছে ওকে দিতে যাচ্ছিল না। অনেক কষ্টে বুঝিয়ে এনেছি। পুলিশ এখনো নিচে আছে, লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। আপনাকে একবার নিচে যেতে হবে। মৌকে নিয়ে সুমন নিচে গেল। পুলিশের সাথে কথা বলে সেখান থেকেই তাড়াতাড়ি ডক্টরের কাছে গেল। মায়াকে ডক্টর একটা স্লাইন দিয়েছে। মৌকে দেখে মায়া তাড়াহুড়ো করে উঠে জড়িয়ে ধরল। মায়া আর মৌকে নিয়ে বাড়ি ফিরল সবাই। মায়া এসে মৌকে অনেকক্ষণ বকেছে তার এই কাজের জন্য। রাতের খাওয়া দাওয়া শেষে সুমন মায়াকে বারান্দায় ডেকে তার মায়ের অসুস্থতার কথা বলতেই মায়া অস্থির হয়ে বলে, তোমার মধ্যে কি কোনো বুদ্ধি নেই? তুমি এ কথা আগে বলনি কেন? আর সে তোমাকে চলে আসতে বললো, তুমি চলে আসলে। এক বাচ্চার বাপ হয়েও এখনো তোমার মাথা খুললো না। মায়েরা তো অভিমান করে বলতেই পারে, তাই কি তুমি ওই কথা শুনে রেগে চলে আসবে? সে অভিমান করে বলেনি মায়া, তার মধ্যে এখনো অনেক অহংকার। আমি তার ভাষায় এবং তার চোখে অহংকার দেখতে পেরেছি। সুমন একটু থেমে আবার বলল, জানো কি হয়েছে? মাকে দেখে অফিসে যাওয়ার সময় দেখি সেজভাবেই একটা লোকের সাথে এক রিস্কায় হাসতে হাসতে কোথাও যাচ্ছে। মা হাসপাতালে আর সে ঘুরছে। মায়া ভাবতে ভাবতে বলল, সে কি, কার সাথে যাবে? তুমি ঠিক দেখেছো? সেজো ভাই ছিল হয়তো। তুমিও শুরু করেছো রিফাতের মতো। সেজো ভাইরে কি আমি চিনব না নাকি? সেজো ভাই থাকলে তো আর অন্য কোনো লোক করতাম না। মায়া আফসোসের স্বরে বলল, ইসরে, সংসারটা কেমন ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে পরিবারটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমাদের বাড়ি যাওয়া উচিত। মায়ার কথা শুনে সুমন রেগে কিছুটা দূরে গিয়ে বলল, তোমার কি ভালো থাকতে ভালো খেতে ইচ্ছে করে না, নাকি এই সুখ সহ্য হচ্ছে না? বারবার বাড়ি যাব করছো কেন? কি আছে ওই বাড়িতে? সারাদিন কাজের লোকের মতো কাজ করতে তোমার খুব ভালো লাগে না? হ্যাঁ, সত্যি মায়া, তোমার প্রতি এবার আমার খুব রাগ হচ্ছে। যেই কষ্ট থেকে আমি তোমাকে দৌড়ে এনেছি, তুমি সেই কষ্টের সাগরে ডুবে মরতে চাইছো। তুমি বুঝবে না সংসারের মায়া। কেউ তো কোনো কাজ করতো না, সব আমিই করতাম। কোথায় কি আছে, কিভাবে থাকবে, নিজের ইচ্ছে মতো সবটা সাজিয়েছি 5 বছরে। ছোট্ট মায়া ওই সংসারে এসে সংসারই হয়েছে। ওটা তো আমারই সংসার বলো, ওটা মায়ার সংসার। মায়ার কথা শেষ হওয়ার আগেই সুমন বলল, হ্যাঁ মায়া বেগম, এখন ওই সংসার ভুলে যান। আর বেশি মনে পড়লে ওই বাড়ি গিয়ে কাজের লোকের মতো প্রতিদিন কাজ করে দিয়ে আসেন। আমার মেয়েকে আর পরবর্তী সন্তানকে কষ্ট দিতে আমি ওখানে যেতে পারবো না। সুমন ঘুমিয়ে গেছে। মায়া এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে।
সেই কবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, মধ্যে একবার গিয়েছিল, কিন্তু বাড়ি ঢোকার সুযোগ হয়নি। সকালে নাস্তা শেষে সুমন অফিসের জন্য তৈরি হলো। সুমন অফিসের জন্য একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। অফিসে এসে সারাদিন সব কাজ বুঝে নিল। দুপুরে বসের সাথে লাঞ্চ করলো। রাতে তাদের বস কোম্পানির 30 বছর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে কথা বলার জন্য ডিনারের ব্যবস্থা করেছে। তাই সুমন সুযোগে মায়াকে ফোন করে বলে দিল তার আসতে দেরি হবে। রাতের মিটিংয়ে অফিসের সবাই ছিল, কিভাবে কি আয়োজন করবে সবাই সব কাজ বুঝে নিচ্ছিল। হঠাৎ তারা সবাই সুমনকে ডেকে বলল, তুমি এই দিকটা দেখো, আমার একজন গেস্ট এসেছে, আমি তাকে নিয়ে। ওকে ওকে, আপনি যান আঙ্কেল। সুমন খেয়াল করলো বসের পাশের লোকটাকে তার চেনা লাগছে খুব। ভালোভাবে আলোতে আসতেই দেখতে পেল তার বড় ভাই এটা। রাতে সবাই মিটিং শেষ করে বাসায় চলে গেছে। সুমন বের হবে এমন সময় তার বসের স্ত্রী, যার জন্য আজকে সে এখানে পারভিন হোসাইন এসেছে, তার বড় মেয়েকে নিয়ে। সুমন শুনেছে তার বড় এই অফিসেই কাজ করে, সে সকল কাজ ম্যানেজারকে বুঝিয়ে দেয়। তার বস মারুফ হোসাইন এখানে বেশি থাকতে পারে না। সুমনকে দেখেই পারভিন হোসাইন তাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছো বাবা? সেই এলাম, তোমার আঙ্কেল আর আমাকে একটু তোমার সাথে দেখা করালো না। এখন আর আমার দাঁতে ব্যথা নেই, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, তোমার জন্য ঠিক হলো। ধন্যবাদ বাবা। তোমার আঙ্কেল আমাকে তোমার কথা বলেছিল, তারপর আমি তোমাকে এখানে আনার কথা বলি। মন দিয়ে ঠিক মতো কাজ করবে কেমন? আর একদিন তোমার স্ত্রী আর বাচ্চাকে পরিচয় করিয়ে দিও আমাদের সাথে। অবশ্যই পরিচয় করিয়ে দিব। ঠিক আছে, তাহলে আসো। সবাই বেরিয়ে গেছে, আমি তোমাকে দেরি করিয়ে দিলাম। কোনো সমস্যা নেই আন্টি, আসি এখন, আবার দেখা হবে। সুমন রাত 11টায় রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। তার একটা কথা মাথায় আসছে না, তার বড় ভাই তেমন বড় কেউ না, মাসে 30,000 টাকা বেতন পায়, আর এমনে আরো কিছু ইনকাম আছে। তার বসের গেস্ট হিসাবে আসার মতো এত বড় কেউ না, তাহলে এত ভিআইপি গেস্ট হয়ে কিভাবে এলো তার মাথায় আসছে না। সকালের রৌদ্রের আলো সুমনের চোখে পড়তেই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বেজে গেছে। পাশে ঘুরে দেখলো মায়া পাশে নেই, মৌ ঘুমাচ্ছে। মৌর ঘুমন্ত চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে কপালে একটা চুমু দিয়ে গোসলে গেল সুমন। মায়া সকালের নাস্তা তৈরি করে টিভি দেখছে। সুমন খাওয়া দাওয়া করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাওয়ার সময় রিফাতকে খালি মুখে নিয়ে বের হয়েছে। রিফাত রাতে দেরি করে ঘুমায়, তাই সকালে দেরি করে ওঠে। আজকে সুমনের জন্য তাড়াতাড়ি উঠতে হয়। বেডরুমে গিয়ে সুমন নিজে তাকে টেনে তুলেছে। সুমনের সাথে সাথে আয়েশাও তাল দিয়েছে। রিফাত বিরক্ত হয়ে নিচে এসে বলল, সকাল সকাল তুই কাজে যাবি, আমার শান্তির ঘুমের 12টা বাজিয়ে নিচে আনলি কেন? মায়ের একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। রিফাত চোখ ডলতে ডলতে বলল, তোদের নতুন চাকরি পাইছিস, ট্রিট দিবি, সারপ্রাইজ দিবি, ভালো কথা। আমার এই টেনে নিচে আনলি কেন? তোরে লাগবো এই জন্যই আনছি। শোন, একটা গাড়ি ভাড়া কর 2 দিন পরের জন্য, পরশু অফিসে পার্টি আছে। রিফাত ভ্রুকুসকে বলল, কিসের পার্টি? বলবো নাকি ভাবি রে? সুমন বিরক্ত হয়ে বলল, ধুর, আমার কথা শোন, পরশু কোম্পানির 30 বছর উপলক্ষে বিশাল আয়োজন করা হবে। এর পরের দিন অফিস বন্ধ, আর সেদিন মৌ এর 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়বে। ওর জন্মদিনে আমরা সবাই মায়ার বাবার বাড়ি যাব। আমি দেখেছি মায়ের মনটা খুব খারাপ, এই সময় এভাবে মনমরা হয়ে পড়ে থাকলে ওর শারীরিক ক্ষতি হবে। তাই আমি চাই না ওর কিছু হোক। আর এতদিন পর নিশ্চয়ই ওকে দেখে ওর বাবা মা আর রাগ করতে পারবে না। আর আয়েশাকেও কিছু বলবি না, কারণ ছোট মানুষ, ও বলে দিতে পারে। বলে দিলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বলবো না। এই কথা তো তুই পরেও বলতে পারতি। এইটুকু কথার জন্য সুন্দর পাকা ঘুমটা না ভাঙালে পারতি। এত ঘুমিয়ে করবি কি আর? যা গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে, আমিও চাই। সাবধানে যা। সুমন অফিসে ঢুকতেই দেখল বসের মেয়ে নায়নার কেবিন থেকে তার বড় ভাই বেরিয়ে গেল। সুমন নায়নার রুমে যেতেই দেখল সে ফাইলে সাইন করছে। ম্যাম, আসবো? নায়না সামনে তাকাতেই দেখল সুমন। সুমন ভাই যে, আসেন আসেন, ভেতরে আসেন। সুমন ভিতরে গিয়ে বসে কাচুমাচু করছে।
নায়না সুমনের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? কিছু বললে বলেন। একটু আগে যে লোকটা আসলো সে কে? নায়না মুচকি হেসে বলল, কেন, চেনেন নাকি? না, দেখছিলাম একবার। ও, এই লোককে নিয়ে একটা সারপ্রাইজ আছে, সেটা পরে বলবো, এখন না। না না ম্যাম, এখন বলেন। না, সারপ্রাইজ আছে অনেক বড়, এখন কোনো মতে বলা যাবে না। কথাটা বলেই নায়না মুচকি হাসল। সুমন নায়নার কেবিন থেকে বের হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। কি সম্পর্ক তার বড় ভাইয়ের এই বসের সঙ্গে? কেন তার এত সমাদর? সামান্য একজন কর্মচারীর এত সমাদর? আর কর্মচারী তো তার কোম্পানির না, অন্য কোম্পানির। তাহলে সে কেন এই পরিবারের এত প্রিয়? মায়াকে বোরকা পরতে দেখে আয়েশা জিজ্ঞেস করলো। কোথাও যাচ্ছেন ভাবি? মায়া নিকাব লাগাতে লাগাতে বলল, একবার ওই বাড়ির ওইদিকে যাব, দেখে আসি কি অবস্থা। সে কি, ওদিকে গেলে ভাইয়া যদি জানতে পারে খুব বকবে। সুমন এই সময় বাসায় আসে না, তাই জানবে না। আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসব। তুমি মৌকে একটু দেখে রেখো। সুমন রিফাত ভাইকে ফোন দিলে তাকে বলো যে আমি ছাদে, এখন কথা বলতে পারবো না। ঠিক আছে। মায়া মোর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ল। মায়ের শ্বশুর বাড়ির ঠিক 2 বাড়ি আগে একটা বাড়ি আছে প্রতিবেশী। ওই বাড়ির সবাই মায়াকে খুব পছন্দ করে, তাই মায়ের শ্বশুর বাড়ির লোকেরা তাদেরকে তেমন দেখতে পারে না। মায়া ওই বাড়ি গিয়ে বসলো। মায়াকে দেখে তারা অনেক খুশি হলো। মায়া গিয়েই তাদের বারণ করলো কোনোভাবেই যেন তার শ্বশুর বাড়ির লোকেরা জানতে না পারে। তারা মায়ের কথা বুঝতে পেরে আশেপাশের কাউকে কিচ্ছু বলল না। মায়া শান্ত স্বরে ওই বাড়ির বড় বউকে জিজ্ঞেস করলো বাড়ির কি অবস্থা। আপনার শাশুড়ি তো অসুস্থ, তার সেজো বউ বাপের বাড়ি চলে গেছে। বড় বউ টুকটাক সাহায্য করে, মেজোটা সারাদিন কোথায় কোথায় যেন থাকে। আর বাড়ির ছেলেরা? বাড়ির ছেলেরাই তো সব করে। কি, ভাইরা সব কাজ করে? হ্যাঁ, আপনার বড় ভাসুর বাদে সে তো তেমন বাসায় আসে না। তা নিয়ে তার বউ পুরো এলাকায় প্রচার করে তার স্বামী বড়লোক, তাই বড় লোকেরা তো কাজের চাপে বাড়ি আসতে পারে না। এই জন্যই তার স্বামীও বাড়ি আসতে পারে না। তার মধ্যে একদিন কি হয়েছে জানেন? মায়া মনোযোগ সহকারে শুনতে লাগলো। আপনার বড় ভাসুর কি জানি খেয়ে বাড়িতে এসেছিল, আর আপনার শাশুড়ি সেটা নিয়ে অনেক বকে। কিন্তু আপনার বড় যা বলে, এত বকার কি আছে? বড় লোকেরা একটু একটু এসব খায়। আমার স্বামী খেয়েছে, আমার কোনো সমস্যা নেই। আপনার কেন সমস্যা? এ নিয়ে অনেক চিল্লাপাল্লা হয়। আমার শাশুড়ি বা আমরা কেউই তো ও বাড়ি যাই না জানেন। আর গেলেও বাড়ির সবার মতো আমাদের কাছে তারা মনের কথা খুলে বলে না। আশেপাশে মানুষের মুখ থেকে এসব শুনি। মায়া আর কিচ্ছু বলল না, তার বিদায় জানিয়ে বাড়ি চলে আসলো। মায়া বাড়ি ফেরার আগেই সুমন বাড়ি ফিরেছে। মায়াকে দেখেই জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে। এই অসময় সুমনকে দেখে মায়া কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, তুমি এসব বাসায় কেন? অফিস শেষ? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? মায়া আসার সময় চিনি কিনে এনেছিল, সেটা দেখিয়ে বলল, আমি চিনি কিনতে গিয়েছিলাম। চিনি কিনতে তোমার আধ ঘন্টা সময় লাগলো? মায়া কথা বলছে না, কি বলবে সে? মিথ্যা বলার অভ্যাস নেই তার। ওই বাড়ির প্রতি এত ভালোবাসা কেন দেখাও? তুমি জানো ওই বাড়িতে এখন কি সব হচ্ছে? সুমন এইটুকু বলেই থেমে গেল। মায়া আয়েশার দিকে তাকিয়ে দেখলো বেচারি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। মায়া দীর্ঘশ্বাস নিয়ে সোফায় বসলো। আয়েশা মায়ের কাছে গিয়ে বলল, সুমন ভাই তো ঠিকই বলে, এত অত্যাচার করছে, কেন গেলেন তাদের খোঁজ নিতে? মাথা কাতর কণ্ঠে বলল, একটু একটু করে গড়ে তোলা সুন্দর সংসারের মায়া তুমি বুঝবে না গো। অফিসের পার্টি রুমের কাজ চলছে, সেখানে সব কাজ দেখাচ্ছে সুমন। নিচ থেকে বসের ডাক পড়তেই সুমন নিচে গিয়ে দেখলো বসের পাশেই মায়া। সুমনের বস বলে উঠল, বাসা থেকে রাগ করে বের হয়েছে কেন? মেয়েটা কখন থেকে খাবার নিয়ে এসে বসে আছে। তোমার আন্টি হলে তো আমার আরো তার রাগ ভাঙাতে হয়। এমন বই পেয়েছ, ভাগ্যের ব্যাপার। সুমন মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে? মায়া নিচের দিকে তাকিয়ে বলল, খেয়ে বের হওনি তো? সুমন কিছু বলার আগেই মায়ের হাত থেকে খাবারের ব্যাগটা নিয়ে সুমনের বস সুমনের কাছে নিয়ে বলল, যাও আগে খেয়ে আসো। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি বসো মা, খেয়ে আসলে ওকে নিয়ে বাসায় যেও।
আর কালকে অফিসে পার্টি আছে, তোমাদের সহপরিবারে এখানে দেখতে চাই আমি। মায়া মুচকি হেসে ওয়েটিং রুমে গিয়ে বসলো। সুমন খাওয়া শেষ করে সব কাজ শেষ করে মায়াকে নিয়ে বের হলো। বের হয়ে একটা মার্কেটে গিয়ে মায়ের জন্য কিছু জামা কাপড় আর মৌর জন্য কিছু জামা কাপড় কিনলো। কারোরই তেমন ভালো কাপড় নেই, যদি বাধ্যতামূলক এখানে আসা লাগে তাই মূলত কাপড়গুলো কেনা। বিল পে করার সময় দেখলো তার সেজভাবে একটা লোককে নিয়ে মার্কেটে ঢুকছে। সুমন দৌড়ে তার সামনে যেতেই সে ভূত দেখার মতো চমকে গেল। পাশে থাকা লোকটা তাকিয়ে দেখছে। সুমন বলে উঠল, সেজ ভাবি, এই লোকটাকে? সে ছাড়ি মেরে বলল, তোমাকে কেন বলবো, আর জিজ্ঞেস করছো যখন তখন বলছি, ভাই হয় আমার। আর আমার কথা বাদ দাও, ভালোই তো বাড়ি থেকে বের হয়ে তো ভালোই বউ নিয়ে ফুর্তি করছো। সুমন উচ্চস্বরে ধমক দিয়ে বলল, ভাবি, মুখ সামলে কথা বলো। স্বামী বউ নিয়ে ঘুরতে আসলে সেটাকে ফুর্তি বলে না। ফুর্তি তো করছে এই লোকটা তোমাকে নিয়ে, আর তুমি তোমার স্বামীকে ঠকিয়ে অন্য কারোর সাথে বাইরে বাইরে ঘুরছো। আর কি তোমাদের বাড়ি থেকে চলে এসেছি? হ্যাঁ, ভালো করেছি। বিশ্বাস করো, সৃষ্টিকর্তা অনেক ভালো রেখেছে। তোমরা এইসব করে বেড়াচ্ছ, এইসব পাপের শাস্তি তো আর না পাবে না। এক সংসারে এই শাস্তির কিছু অংশ আমাদের উপরও পড়তো, এখন আর পড়বে না। লোকটা পাশে দাঁড়িয়ে সব দেখছে। সুমন লোকটাকে উদ্দেশ্য করে বলল, নিজের ঘরে কি বউ নাই? আরেকজনের বউ নিয়ে ঘুরছেন? লোকটা কিছু বলতে যাবে তার আগেই সুমন তাকে থামিয়ে বলল, জানি এখন সিনেমার মতো ডায়লগ দিয়ে বলবেন এটা আমার বোন, কিন্তু কি ভাই বলেন তো, এটা সিনেমা না, আপনি নায়কও না, আর আমি বলদ ভিলেন না, তাই এইসব ডায়লগ মারার চেষ্টা করবেন না। বয়স হয়েছে, ভালো হন। কথাগুলো শুনে লোকটা চুপ। রিফাত বসে আছে। আয়েশা চা নিয়ে আসলো। আয়েশা এখানে বসতে চাইলে রিফাত উঠিয়ে দেয়। মূলত তার মায়াকে সারপ্রাইজ দেওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছিল, তাই আয়েশাকে জানাতে চাচ্ছে না। আয়েশাও রেগে বলল, সমস্যা নেই, আমাকে বসতে দিলে না তো নিচে গিয়ে বলবো সুমন ভাইয়ের অফিসের কোন মেয়ের সাথে কিছু চলছে, আর সেই কথা রিফাতের সাথে শেয়ার করেছে। আমি লুকিয়ে আরো শুনেছি মেয়েটা নাকি সেই সুন্দর। সুমন লাফ দিয়ে উঠে বলল, বোন, তুই আমার মায়ের পেটের আপন বোন, এই সুন্দর সংসারে তুই আগুন লাগাস না। আয়েশা হেসে বলল, এই তো এবার ঠিক আছে, এখন বলেন কি বলছিলেন দুজনে? রিফাত ইনিয়ে বিনিয়ে বলল, কোথায় কি বলছিলাম, তুমি বেশি শোনো সব সময়। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, আমার সাথে সুমন ভাইয়ের ডিল হয়েছে, তুমি এত কথা বললে কেন? সুমন বলতে লাগলো, আসলে তোমার ভাবিরে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিলাম। কেমন সারপ্রাইজ? তোমার ভাবিরে তার বাবার বাড়ি নিয়ে যাব। ও মা, কবে? সে জানে? রিফাত রেগে বলল, দেখছিস, ওর মতো বলদ গাদা আর একটাও নেই। যদি সে জানতো তাহলে কি সারপ্রাইজ হতো। হ্যাঁ তাই তো। শোনো আয়েশা, তুমি আমাকে কিছু বলো না। কালকে অফিসে একটা পার্টি আছে, তার পরের দিন আমরা সবাই সেখানে যাব। ওকে ওকে, চিন্তা নেই, কিছু বলবো না আমি। সকাল সকাল মায়া মৌকে রেডি করে নিজে রেডি হচ্ছে। সুমন বাইরে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া মৌ আসলে সুমন দুইজনকে নিয়ে সোজা অফিসে যায়। অনেক আয়োজন করা হয়েছে, সব দিকে অনেক বড় বড় লোক। মায়া মৌ আর সুমন একপাশে দাঁড়িয়ে আছে। সুমনের বস এসে অনেকক্ষণ কথা বলল সবার সামনে। ডিনার শেষে সুমনের বস তার মেয়ে নায়না আর পাশে একটা ছেলেকে দাঁড় করালো। মায়া ছেলেটাকে দেখে অবাক হয়ে বলল, বড় ভাই এখানে? বড় ভাই এখানে কি করছে? সুমন সামনে দাঁড়িয়ে থাকা সবার দিকে দৃষ্টি রেখে বলল, হ্যাঁ, কথা বলো না, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল। মায়াও সব চুপ করে দাঁড়িয়ে দেখছে। সুমনের বস আবার বলতে শুরু করলো, আপনাদের সবাইকে একটা খুশি খবর দিতে চাই আজকের এই সুন্দর দিনে। আপনাদের সবার প্রিয় আমার মেয়ে নায়নার সাথে আকবরের বিয়ের তারিখ ঘোষণা করব এই আজকে। কথাটা শুনেই আকবরের মুখটা কালো হয়ে গেল। মায়া অবাকের চরম সীমানায় পৌঁছে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সুমন হাঁ করে তাকিয়ে আছে। নায়না লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে।
আকবর সুমনের বসের কানে কানে কি যেন বলে নায়নাকে নিয়ে একটু আলাদা কথা বলার জন্য আড়ালে গেল। সুমনও তাদের পিছে পিছে গেল। আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে। আকবর নায়নাকে বলছে, তোমার বাবা কি পাগল হয়ে গেছে? এখন বিয়ে? আমি কি একবারও বলেছি এখন বিয়ে করব? বলনি কি হয়েছে? বিয়ে করে রাখলে সমস্যা কোথায়? আর তোমার পরিবার না হয় পরে জানবে, এতে এত রিয়াক্ট করার কি আছে? তুমি বুঝবে না, আমি এখন বিয়ে করতে পারবো না। আজকে আসি। আঙ্কেলকে বলো আমার জরুরি ফোন এসেছিল, তাই চলে গেছি। কথাটা শেষ করেই সে চলে গেল। নায়না পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু আকবর সাড়া দিল না। সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল। সুমন মায়ের কাছে আসতেই মায়া আতঙ্ক নিয়ে বলল, সুমন, এখানে সব কি হচ্ছে? দুনিয়া কি নরক করে ছাড়বে এরা? সুমন ভাবলেশহীন চোখে অন্যদিকে তাকিয়ে বলল, এখানে আসার পর বড় ভাইকে অনেকবার দেখেছি, সন্দেহ হয়েছে। এইবার বুঝলাম আসল কাহিনী। মায়া কথা বলতে পারছে না এইসব দেখে। একে সবাই কত সম্মান করে, আর উনি এইসব করে বেড়াচ্ছে বাইরে। ভাবতেই অবাক লাগে। মায়া আর মৌকে সুমন বাসায় পাঠিয়ে দিয়ে নায়নার কেবিনের দিকে গেল। নায়না চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আছে, চেহারায় চিন্তা আর কষ্টের ছাপ। সুমন সোজা ভিতরে ঢুকলো, অনুমতি দিল না আরাজ। সুমনকে দেখে নায়না হাসার চেষ্টা করে বলল, কিছু বলবেন ভাই? আকবর ভাইয়ের সাথে কতদিন আপনার সম্পর্ক? নায়না একটু বিচলিত হলো। সুমনের কথায় তার মনে হচ্ছে সুমন আকবরকে খুব ভালো করে চেনে। তারপরও নায়না জিজ্ঞেস করলো, কেন বলেন তো? আপনি কালো জিজ্ঞেস করেছেন সে কেন আসে? আপনি কি তাকে চেনেন? সুমন চেয়ার টেনে বসে বলল, সে আমার বড় ভাই এবং সে বিবাহিত, তার একটা ছেলেও আছে। সুমনের কথা শুনে নায়না স্তব্ধ হয়ে গেল। হাঁ করে তাকিয়ে আছে সুমনের দিকে। তার মাথা ঘুরছে, সে কথা বলতে পারছে না। সুমন এক গ্লাস পানি নায়নার দিকে এগিয়ে দিল। নায়না সম্পূর্ণ পানিটা শেষ করলো। তার হয়তো এই পানিটা এখন খুব দরকার ছিল, কারণ তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সুমন গ্লাসটা রাখতে রাখতে বলল, কিভাবে তার সাথে সম্পর্কে জড়ালেন? নায়না চোখ মুছতে মুছতে বলল, ওর কোম্পানির বস বাবার খুব ভালো বন্ধু, আর আমাদের বিজনেস তাদের সাথে শেয়ারে। আর এই কোম্পানিটা আমার, তাই এখানে সবসময় আমিই বেশি থাকি। এই যাওয়া আসাতেই পরিচয়। ওর ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগে। আস্তে আস্তে সম্পর্কে জড়াই। ওর পরিবারে কে কে আছে জিজ্ঞেস করতে বললো। 4 ভাই আর বাবা মা আর ভাবিরা। ও কখনো বলেনি ও বড়, আমায় বলেছে ও সবার ছোট। এ পর্যন্ত আমার 3টা ফ্ল্যাট ওর নামে দিয়ে দিয়েছি আমি। ওর নামে একটা ব্যাংক অ্যাকাউন্টও করে দিয়েছি। সবকিছু বলতে বলতে আবারও নায়না কান্না করে দিল। সুমন বাড়ির সব ঘটনা খুলে বলল নায়নাকে। নায়না রাগে লাল হয়ে গেছে, চোখ মুছতে মুছতে বলল, আমায় এইভাবে ঠকালো। আমি যেমন অনেক কিছু দিয়েছি তেমন কেড়েও নিতে পারবো। শোন ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। আপনি ওকে বলবেন না যে আমি সব জেনে গেছি। হয়তো ও আপনার ভাই, আপনার ওর জন্য মায়া হবে ওকে কোনো শাস্তি দিলে, কিন্তু আমার কথাটা ভাবেন। আমার সাথে ও যা করেছে, এটা যদি আপনার কোনো বোন থাকতো, তার সাথে কেউ করতো, আপনি কি করতেন তখন? সুমন নায়নাকে ভরসা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি তাকে কিচ্ছু বলবো না। প্রতিটা অমানুষের শাস্তি পাওয়ার দরকার, আর এদের শাস্তি দিতে অবশ্যই সাহায্য করব, হোক সে ভাই বা অন্য কেউ। বাসায় ফিরে মায়া সব বলল আয়েশাকে। সব শুনে আয়েশা বলল, কি সাংঘাতিক ব্যাপার, সুমন ভাই এখন কোথায়? আমাকে বলল চলে আসতে, একটু পরেই চলে আসবে। মায়া হঠাৎ খেয়াল করলো আয়েশার দিকে। সে কাপড় গোছাচ্ছে। মায়া আয়েশার দিকে খেয়াল করে বলল, কোথাও যাবি গো? কাপড় ভাঁজ করছো যে? মায়ের কথা শুনতেই আয়েশার মনে পড়ল সুমন যাওয়ার সময় বলেছিল জামা কাপড় গুছিয়ে রাখতে। কাল তারা বের হবে খুব সকালে। এখন সে কি বলবে মায়াকে? না, কোথাও যাব, কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। ও আচ্ছা, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে মৌকে খাবার দিই। সুমন বাসায় ফিরে সব বলল মায়াকে। মায়া সব শুনে বলল, এই সব জানানো দরকার না? তাদের এত ভালো ছেলে কি করছে? কিচ্ছু বলবে না তারা, তাদের তুমি চেনো না। বলবে ও তো এইসব টাকার জন্য করেছে। সত্যি সত্যি তো আর বিয়ে করে আসেনি, উল্টো আমাদের আরো দোষ দেবে আর বলবে সংসার থেকে বিদায় হয়েও এখন আবার গুটি নাড়ছি। তার চেয়ে ভালো তারা তাদের মতো থাকুক।
হ্যাঁ, ঠিক বলেছ। এদের মধ্যে আর জড়ানোর দরকার নেই। সবাই সবার পাপের শাস্তি পাবে। রাতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর সুমন মায়াকে ব্যাগ গোছাতে বললেই সে খুব অবাক হয়। কেন ব্যাগ গোছাবো কেন? কারণ আছে, কালকেই দেখতে পারবে। না, আগে বলো, তারপর ভেবে দেখব। তোমার কথা আর শুনছি না আমি। আরে সারপ্রাইজ আছে, ব্যাগ গোছাও। আয়েশাও তো গুছিয়েছে। আয়েশা তো কিছুই বললো না আমায়। আমি বারণ করেছি। তুমি জামা কাপড় প্যাক করো। শীত ঋতু চলে আসায় বাইরে হালকা ঠান্ডা পড়েছে। সকাল 5টা বাজে মায়াকে ডেকে তুলেছে সুমন। মায়া উঠে রীতিমতো অবাক। আয়েশা, রিফাত, সুমন সবাই উঠে গেছে। আয়েশা চাও বানিয়েছে সবার জন্য, আর সবাই নতুন জামা পরা। মায়া সুমনকে বারান্দায় নিয়ে বলল, কি হচ্ছে সুমন? হঠাৎ কোথায় যাব সবাই? ফ্রেশ হয়ে রেডি হও, তারপর দেখবে কোথায় যাচ্ছি। মায়া সুমনকে কিছু বলতে যাবে, আর সুমন বলল, উফ মায়া, আর ঘাঁটিও না তো, যাও তৈরি হও। মায়া আর কিচ্ছু বলল না। সে বুঝতে পেরেছে সুমন বলবে না তাকে। সবাই তৈরি হয়ে নিচে আসলো। মায়া গাড়ি থেকে এবার বেশ অবাক হলো। সব সময় রিকশায় চলাফেরা করে তারা। বেশি দূরে গেলে বাসে যাওয়া আসা করা হয়, গাড়ি তো ভাড়া করার কথা না। মায়া আয়েশার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, কোন দেশে যাচ্ছি আমরা? গাড়ি ভাড়া করে নিয়ে এসেছো যে? চাঁদের দেশে হয়তো। মায়া বিরক্ত হয়ে আর কথা বলল না। সবাই গাড়িতে উঠে পড়ল। মায়া মনে মনে বলল, খালি একটু রাস্তাটা ধরতে পারি যে কোথায় যাচ্ছি, তারপর না এদের সবগুলাকে একসাথে কাপড় কাচার মতো করে ধুবো। 7 ঘন্টা জার্নির পর গাড়ি মায়ের বাবার বাড়ির এলাকায় ঢুকেছে। মায়ের এবার বুঝতে বাকি নেই সে কোথায়, সুমন তাকে কোথায় এনেছে, আর কেন কেউ তাকে কিচ্ছু বলেনি। মায়া হাঁ করে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার চোখে পানি টলমল করছে। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামতেই সুমন মৌকে কোলে নিয়ে আগে নামলো। রিফাত নেমে চারদিকে দেখছে। আয়েশা মায়াকে ধরে নামালো। মায়াকে দেখেই বাড়ির দারোয়ান চিৎকার করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই বেরিয়ে এলো। মায়ের মা বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কান্না করছে। মায়ের বাবা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মায়ের মা একবার তার বাবার দিকে তাকিয়ে দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরল। মায়া নিজেকে আর ঠিক রাখতে পারল না। এতদিন পর মায়ের ভালোবাসা পেয়ে সে বাচ্চাদের মতো কান্না করে দিল। মা মেয়ের এমন দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকা সবার চোখে পানি চলে এসেছে। মায়ের বাবা সুমনের দিকে এগিয়ে এসে মৌকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, সবাই ভিতরে এসো, বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? দারোয়ান সব ব্যাগ ভেতরে নিয়ে আসে। কান্না করতে করতে মায়ের বেহাল অবস্থা। আয়েশা এবং মায়ের মা দুজন মিলে মায়াকে নিয়ে ভেতরে আসলো। ভেতরে এসে মায়ের বাবা মেয়ের কাছে গিয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ক্ষমা করে দে মা, আমি যে ভুল করেছি তা ক্ষমার যোগ্য না। তারপরও বাবাকে ক্ষমা করে দে। নিজের ভুল বুঝতে পারার পর তোকে অনেক খুঁজেছি, কেউ সঠিক ঠিকানা দিতে পারেনি। তোর মা এখনো তোর কথা ভেবে রোজ রাতে কান্না করে, আর ওই সময়টায় নিজেকে কত বড় অপরাধী মনে হয় তা বলে বোঝাতে পারবো না। মায়ের ফিরে আসাতে আশেপাশের সবাই এসেছে তাকে দেখতে। মায়ের মা মৌকে কোল থেকে রাখছে না, তার উপর মৌ যেই পাকা পাকা কথা বলে। এদের মধ্যে সবাইকে মায়ে জড়িয়ে ফেলেছে। সুমনের বেশ আদর যত্ন করেছে মায়ের বাবা। মায়ের ভাবি ভাইয়া সবাই খুব ভালোবেসেছে ওদের। দেখতে দেখতে 2 দিন হয়ে গেছে, এবার যাবার পালা সবার। মৌ এই 2 দিনে সবার প্রিয় হয়ে গেছে, সে কোনো মতেই যেতে যাচ্ছে না। মায়ের মা রীতিমতো কান্না করছে। মায়ের বাবা কোনো মতেই বুঝিয়ে মৌকে থামিয়েছে, আর মায়াকে কড়াভাবে বলে দিয়েছে যাতে আর কিছুদিন পর মৌকে নিয়ে আসে। সবাইকে বিদায় দিয়ে বাড়ির পথে চলল ওরা। বাসায় আসার পথে হঠাৎ গাড়িতে সুমনের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো তার বড় ভাই আকবরের নম্বর। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার বড় ভাবি বলল, তুমি কি করছো? হ্যাঁ, তোমার বড় ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। একটা মেয়ে বাড়িতে পুলিশ নিয়ে এসেছিল, এখন তুমি পারো ওকে ছাড়াতে। সুমন শান্ত কণ্ঠে বলল, সবার পাপের সাজা সবাই পায় ভাবি, আমাকে দয়া করেন, আমার দ্বারা সম্ভব না। ভালো থাকবেন। মায়া অনেকবার জিজ্ঞেস করে সুমনকে কি হয়েছে, কে ফোন করেছে, কিন্তু সুমন কিচ্ছু বলে না। বাড়ি ফিরতে বেশি সময় না লাগায় সুমন অফিসের জন্য বেরিয়ে গেল। অফিসে যেতেই বসের ডাক পড়ায় সুমনের আর বুঝতে বাকি রইল না এতক্ষণে অফিসের সব জানাজানি হয়ে গেছে। বসের রুমে গিয়ে দাঁড়িয়ে আছে সুমন। বস শান্ত কণ্ঠে বলল, বসো। সুমন কিছু বলবে তার আগেই সুমনকে থামিয়ে দিয়ে বলল,
তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তুমি ভাবছো আকবর তোমার ভাই, তাই তো? হয়তো আমি তোমাকে দোষারোপ করব, আসলে না। মানবতা সবার মধ্যে না থাকলেও আমার মধ্যে আছে। আমার মধ্যে এটুকু বুদ্ধি বিবেক আছে। বসের কথাগুলো শুনে সুমন স্থির হতে পারল। আমি নয়না ম্যামকে সব বলেছি, আর কি বলবো বলেন? আমি সব শুনেছি। আকবরকে নায়না পুলিশে দিয়েছে, তুমি জানো? হ্যাঁ, ভাবি ফোন করে বলেছিল আর সাহায্যও চেয়েছে, কিন্তু আমি বারণ করে দিয়েছি। একটা মানুষ কিভাবে পারে এমন জঘন্যভাবে ঠকাতে? সুমন চুপ করে আছে। নিজের কাছে লজ্জা লাগছে তার। আপন ভাইয়ের নামে এইসব কথা শুনতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার উচিত হয়নি এসব করা, তাই তাকে তার প্রাপ্য কর্মফল পেতেই হবে। আর কিছুক্ষণ টুকটাক কথা বলে বসের রুম থেকে বেরিয়ে এলো সুমন। নায়না অফিসে ঢুকে সুমন এসেছে খবর পেয়ে সরাসরি নিজে গেল সুমনের কেবিনে। কি অবস্থা সুমন ভাই? এই তো চলে। আপনি শুনেছেন কিছু? সুমন মাথা নিচু করে বলল, হ্যাঁ শুনেছি। আমার উপর কি আপনার কোনো অভিযোগ আছে? সুমন থমকে গিয়ে বলল, এই কথা মুখে আনাও পাপ। আপনার আর বসের সাথে পরিচয় হয়েছে বলেই তো আজ এখানে। আমি সেই কথা বলছি না সুমন ভাই। সুমন আবারও মাথা নিচু করে বসলো। নায়না বলতে লাগলো, আপনাকে আগেও বলেছি, এখনো আবার বলছি, আপনার বোনের সাথে এমন হলে কি মানতে পারতেন আপনি? আমার সাথে যা হয়েছে আমি তার বিচার করেছি। এই বিষয়ে কি আমি কিচ্ছু বলেছি ম্যাম? আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে সমর্থন করব, আর করছিও। ভাবি বলছিল কিছু করতে, তাকে না করে দিয়েছি। আপনার মতো মানুষের ভাই এমন হয়? আসলেই রক্ত এক হলেও মানুষের মনুষ্যত্ব অনেক ভিন্ন হয়। তার এক প্রমাণ আপনি আর আপনার পরিবার। নায়না কথাটা বলে কোমল চোখে একবার সুমনের দিকে তাকিয়ে চলে গেল। বিকেলে অফিস শেষে বাড়ি ফিরতেই শুনল এক নতুন কাহিনী। কলিং বেল দিতেই মায়া হন হন করে দরজা খুলে যা বলল তা সুমনের মাথার উপর দিয়ে গেল। সেজ ভাবি নাকি কালকে ভাইকে ডিভোর্স পেপার দিয়ে চলে গিয়েছিল, আর আজকে নাকি ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করেছে। মাথায় নাকি প্রচণ্ড আঘাত পেয়েছে, আর কথাও বলতে পারে না। এখন মেডিকেলে ভর্তি রয়েছে। সুমন কোনো কথা না বলে ঘরে চলে গেল। রিফাত কাছে এসে বলল, কি করবি এখন, যাবি না? সুমন গম্ভীর কণ্ঠে উত্তর দিল, যাব তো বিকেলে রোগী দেখতে। রিফাত আর কথা বাড়ালো না। মায়া সুমনকে খাবার দিতে দিতে বলল, তোমার অফিসের ওই ম্যাডাম নাকি বড় ভাইকে পুলিশে দিয়েছে, তুমি এর মধ্যে কিছু করলে না? আর ভাবি নাকি তোমাকে ফোন করে কান্নাকাটি করেছে, তুমি নাকি বলেছো তুমি কিছুই করতে পারবে না। সুমন কিছুটা বিরক্ত নিয়ে বলল, সকাল থেকে এক কথা বলে বলে হাঁপিয়ে গেছি, তোমাকে আর বলতে পারবো না। আমার প্রতি তো তোমার সব বিরক্ত। ও বাড়ি থেকে আমরা চলে এসেছি, এখন তারা কেন ফোন করে? মায়া খাবার ফ্রিজে রাখতে রাখতে বলল, জানি না, তুমি গিয়ে জিজ্ঞেস করো এখন। বিকেলে সবাই মিলে সেজ ভাবিকে দেখতে গেল। আসার সময় দেখা হলো সেজ ভাইয়ের সাথে। সে বোঝালেন এই বউ সে আর কখনো গ্রহণ করবে না। কালো ভালো, কিন্তু চরিত্রহীন ভালো না। সুমন কিছু না বলেই সেখান থেকে চলে আসলো। কেটে গেল একটি বছর। সেদিনের পর থেকে সংসার এলোমেলো। আকবরকে এখনো জেল থেকে বের করা যায়নি। সুমনের সেজ ভাইও একটু অন্যরকম হয়ে গেছে। চাকরিটা আর নেই, সারাদিন বাড়ি বসে থাকে। ওদিকে সংসার খরচ দেওয়ার মতোও কেউ নেই। সুমন গিয়ে তার বাবা মাকে বলে এসেছে, তোমরা আমার প্রতি অবিচার করলেও আমি করব না, তোমাদের সব খরচ আমি মাস শেষে দিয়ে যাব। সুমনের বাবা একবার বলেছিল বউ নিয়ে বাড়ি ফিরতে, কিন্তু তার কথা সুমন তাচ্ছিলের হাসিতে উড়িয়েছে। মায়া আর আয়েশারা একসাথেই থাকে। রিফাত বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে। আবার আয়েশার কিছুদিন পর বেবি হবে। মায়া সব সময় এখনো ভাবে একটা স্বপ্নের সংসারের কথা, যা সে বিয়ের আগে কল্পনায় গুছিয়েছিল আর বিয়ের পর ওই বাড়ি গিয়ে দেখেছিল। কিন্তু সবার হিংসা আর বিষাদের কারণে তার সংসার করা হলো না আর। মায়ার সংসার মায়ের কল্পনাতেই আবদ্ধ রইল। সবশেষে আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সমাপ্ত।